তবে কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম ইনটিউন। আজকে আমরা কমপ্লায়েন্সের পার্টটা দেখবো। ইনটিউনের পার্টটা আমাদের শেষ। সবগুলো কনফিগারেশন আগে যেভাবে করে করেছি সবগুলো আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী সেম ভাই, আমার প্রসেসে একটা আপনি প্রশ্ন ছিল। প্রোফাইলগুলো ক্রিয়েট করবেন। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাই, আমরা তো ধরেন যে কোনো সফটওয়্যার আমরা নর্মালি ইন্টার দিয়ে ডিপ্লয় করতে পারি। তো হ্যাঁ, হ্যাঁ, যদি বুঝতে মনে পারি। করেন সামহাও একটা স্পেসিফিক দেখা যাচ্ছে যে পুরো সফটওয়্যার হুম, হুম। বা কোনো সফটওয়্যারই আমরা আপনার কথাটা ইন্টার দিয়ে ক্লিয়ার না। ডিপ্লয় আপনি করতে কি এটা বলতে চাচ্ছেন যে কোনো সফটওয়্যার ডিপ্লয় করার জন্য আমরা ইনটিউন দিয়ে করতে পারবো কিনা? না ভাই, আমি বলতেছি ইন্টার দিয়ে তো আমরা সফটওয়্যার ডিপ্লয় করতে পারবো যদি একটা স্পেসিফিক পিসিতে আমরা কোন একটা সফটওয়্যার ডিলিট করতে চাচ্ছি, তখন সেটা কিভাবে করবো? আমার কথা কি বুঝতে পারছেন না? লাস্টের কথাটা বুঝতে পারিনি, যে সফটওয়্যার ডিপ্লয় দেন হচ্ছে কি বললেন? বললাম ইন্টেন দিয়ে তো আমরা কোনো সফটওয়্যার ডিপ্লয় করতে পারি ইউজার ইন্ডে। হ্যাঁ, হ্যাঁ, পারি। দেন হচ্ছে কোন একটা স্পেসিফিক পিসি থেকে আমি যদি ওই সফটওয়্যারটা ডিলিট করতে চাই, ধরেন অ্যাডোব রিডার, ওটা কিভাবে করবো? মানে ইউজার পিসি থেকে ডিলিট করবেন অটোমেটিকলি, জি, জি, ইনস্টল করবেন? জি। এটা আসলে পসিবল কিনা আমার, আমি কখনো ট্রাই করে দেখিনি। মাইক্রোসফট এরকম পলিসি আছে কিনা দেখতে হবে তাহলে। হুম। কারণ সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে যখন একটা ইউজার কাজ করবে, আপনি ডিপ্লয় করা থাকলে অসুবিধা নেই, বাট ওই ইউজারটা আসলে ওই সফটওয়্যার কাজ করে কি করে না সেটা তো আপনি জানেন না, তাই না? অনেকে এরকম হয় যে আমার 5টা সফটওয়্যার থাকে, হয়তো অনেক 5টা সফটওয়্যারে কাজ নাও করতে পারে, এমনিতেই ইনস্টল করা আছে। বাট এমন হতে পারে যে কোনো ইম্পর্টেন্ট সফটওয়্যার সে কাজ করছে, সেক্ষেত্রে আপনি আনইনস্টল করে দিলেন, একটা অসুবিধা না? হ্যাঁ, ধরেন মনে করেন আমি ভাবলাম হ্যাঁ, তবে একবার মানে এরকম আছে কিনা, আনইনস্টল করা যায় কিনা, মেবি নাই, তবে আমি চেক করে দেখবো আর কি। কারণ আমাদের জি ভাই, এটা একটু দরকার। কারণ হচ্ছে যে আমি এটা এখন পর্যন্ত মানে আমি আচ্ছা, আমি নিজেও একটা খুঁজে নোট পাচ্ছি রাখি। একটা নোট রাখি, এর আগের দিন আগে কি জানি বলছিলেন একটা। না। রিকল মেসেজ রিকল অপশন। একটু ইনস্টল সফটওয়্যার। হ্যাঁ, কি বললেন? আরেকজন কেউ কিছু বলছিলেন? না, ওকে। এমনিতে ইনটিউন বুঝতে তো অসুবিধা নাই, কিভাবে করতে হবে, কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। না, না ভাই।
শুধুমাত্র আমরা যেভাবে করে প্রোফাইল ক্রিয়েট করি সবগুলো অ্যাকচুয়ালি সেম প্রসেস, বাট কোথায় কোন সেটিংস, কোথায় যে করবেন এই জিনিসগুলো একটু মাথায় রাখতে, মুখস্থ রাখার দরকার নাই। আপনার গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ধরেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট বাই ইন্টিও, সফটওয়্যার বাই ইন্টিও, তো আপনাকে লোকেশনগুলো বলে দিবে। এখানে ডকুমেন্টেশন আছে, পাশাপাশি আপনি চাইলে দু একটা ভিডিও দেখে নিতে পারেন। এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। এই যে বলা আছে ইন্টিওনের কোন লোকেশনে যে কাজটা করবেন, এখানে ডিটেলস বলে দেওয়া আছে। এই ক্ষেত্রে আপনারা থার্ড পার্টি লিঙ্ক ফলো করলে অসুবিধা হবে না, তার কারণ হচ্ছে মাইক্রোসফটের সাইডে এত বেশি ডকুমেন্টেশন থাকবে, লেখা থাকবে, আপনার মানে পড়তে অধৈর্য হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে মূল জিনিসটা আপনি পেতে অসুবিধা হয়। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় থার্ড পার্টি লিঙ্কে সে সলিউশন দিতেই পারে, অসুবিধা নাই এই ক্ষেত্রে। হ্যাঁ, এখানে খুব সুন্দর করে বলা আছে। দেখি সফটওয়্যার আনইনস্টলেশন কোনো কিছু আছে কিনা। লেফট, মেবি আছে আপনি এগুলো দেখে নেবেন একটু। আচ্ছা ঠিক আছে, আমি বড় করি দেখি। uninstall approves application। আচ্ছা, একটা অ্যাপ্লিকেশন যখন ডিপ্লয় করবেন এখানে আরেকটা সেকশন আছে আনইনস্টল। যদি এই আনইনস্টল সেকশনে আপনি কোনো ডিভাইস অ্যাড করেন তাহলে ওখান থেকে ওই ডিভাইসটিকে আনইনস্টল হয়ে যাবে, এখানে যেভাবে দেখাচ্ছে। বাট এটার সঙ্গে কিন্তু নাও মিলতে পারে। আবারও বলছি 365 দু হাজার 365টা ভাইয়া এখানে যে জিনিসটা দেখাচ্ছে যে আপনার আহ যদি সে সব মানে সব ইউজার জন্য ডিপ্লয় করে তখন আপনার ওখান থেকে আনইনস্টল করা যায়, মানে টোটালি আনইনস্টল করা যাবে আপনার হ্যাঁ, সব পিসি থেকে, বাট স্পেসিফিক পিসি থেকে আপনার আনইনস্টল করার এটা দেখাচ্ছে না। এখানে যেটা দেখাচ্ছে গ্রুপস অ্যাভেলেবল ফর ডিভাইস, স্পেসিফিক গ্রুপ করতে গেলে আপনাকে মানে কোন কোন ডিভাইসে আপনি আনইনস্টল করতে চান তাহলে আপনাকে আলাদা করে গ্রুপ বানাতে হবে। সফটওয়্যার আনইনস্টলেশন গ্রুপ এরকম কিছু একটা বানিয়ে দেন হচ্ছে ওই গ্রুপে ডিভাইসগুলো অ্যাড করতে হবে। ও আচ্ছা, তাহলে তো ভালো। আর আমি যেটা বলছিলাম ওটা নিয়ে অসুবিধা নেই। মানে এখানে যে লোকেশন দেখছেন এখানে কিন্তু এভাবে করে নাও থাকতে পারে। 365 2024 সালে মাইক্রোসফট 365 এত বেশি চেঞ্জেস হয়েছে যে আমার অনেক সময় ক্লাস নিতে অসুবিধা হয়েছে। প্রতিনিয়ত তারা গ্রাফিক্যাল বিভিন্ন সেটিংস সবকিছু আছে কিন্তু খুঁজে বের করতে হচ্ছে। এবং 25 সালেও হ্যাঁ মাইক্রোসফট অনেক। ভাইয়া, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার আমি চ্যাট জিপিটি ইউজ করেছিলাম, তো চ্যাট জিপিটি দেখাচ্ছে যে আনইনস্টল করা যায়, বাট ওই ডিভাইসের ভিতরে গেলে দেন হচ্ছে ও বলতেছে ম্যানেজ অ্যাপ আছে, বাট ম্যানেজ অ্যাপসটা আমি খুঁজেই পাচ্ছি না আপনার ডিভাইসের ভিতরে ইন্টারনেট। হুম। দেখেন এগুলো একটু নিজেদের মতো করে, আশা করি পারবেন। এখানে যেমন দেখাচ্ছে রান টাইম, প্রপার্টিজ, অ্যাসাইনমেন্ট, সেম জিনিসটাই বলছে। আচ্ছা, আজকে আমরা যেটা করব, হুম, একটা মিনিট।
আজকে লাস্ট ক্লাসে আমরা কমপ্লায়েন্সের বিভিন্ন কিভাবে রিপোর্ট জেনারেট করতে হয় অথবা অ্যালার্ট কিভাবে জেনারেট করা যায় সেটা আমরা শিখেছিলাম। আজকে যেটা আমরা দেখব, যদিও এটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জের সঙ্গে রিলেটেড, বাট এটা কমপ্লায়েন্সের পার্টে পড়ে। এক্সচেঞ্জটা আমরা আবার ওপেন করছি। আমরা চাইলে অ্যাজ এ অ্যাডমিন অথবা যদি ম্যানেজমেন্ট চাই, আমরা চাইলে একটা ইউজারের মেইলকে আমরা রাখতে পারি, মনিটরিং এ রাখতে পারি, অথবা মেইলের ব্যাকআপ আমরা চাইলে রাখতে পারি। যদি কোনো কারণে এন্ড ইউজার মেইলটা ডিলিট করে ফেলে, তারপরে অ্যাডমিন তার সমস্ত মেইলের ব্যাকআপ রাখতে পারবে এবং চাইলে সে এক্সপোর্ট করে এবং ইম্পোর্ট করে সেটাকে দেখতে পারবে কি কি মেইল কমিউনিকেশন হয়েছে। বাট এটা কখনোই আপনারা করবেন না যদি ম্যানেজমেন্টের মানে উপর লেভেল থেকে এরকম কোনো নির্দেশনা না আসে। নাহলে কিন্তু আপনি যদি অডিট হয় কোম্পানিতে, তাহলে একটা ধরা খাবেন, ঝামেলা হতে পারে। এটা কিন্তু খুবই সেন্সিটিভ। আমরা চাইলে আজকে যেটা দেখব, একটা এন্ড ইউজারের মেইল কিভাবে ব্যাকআপ রাখা যায়। এই টার্মটাকে বলা হয় লিটিগেশন হোল্ড। এটা আপনার সঙ্গে পরিচিত। অ্যান্ড ই ডিসকভারি ইন প্লেস হোল্ড। দুটোর মিনিং কাছাকাছি কিন্তু একটু ডিফারেন্স আছে। আচ্ছা, এই টার্মটা বোঝার আগে আমরা আরেকটা জিনিস বুঝে আসি, এটা এই ডিসকাশনে পরে যাচ্ছি। একজন ইউজার যখন তার একটা মেইল ডিলিট করে, তখন বাই ডিফল্ট কি হয়? আউটলুক ওপেন করলাম আমরা। মেইলের কোনো আইটেম যখন সে ডিলিট করে, তাহলে সেই মেইলটা যায় কোথায়? ডিলিটেড আইটেমস, রাইট? ধরুন যে আমি এখান থেকে একটা মেইল ডিলিট করলাম, কোন একটা মেইল আমি ডিলিট করছি। ডিলিট করার পরে সেটা যাবে কোথায়? এখানে। এবং আমরা চাইলে কি করতে পারি, এই মেইলটাকে আবার রিকভার আইটেম থেকে রিকভার করতে পারি। এবং সেটা কতদিনের জন্য আপনারা জানেন কি এটা? বাই ডিফল্ট একজন ইউজার তার শুনেছি নিজের টাইম বাই মেইলটা। ডিফল্ট 90 দিন সম্ভবত। হুম হুম। বাই ডিফল্টে মনে হয় 90 দিন থাকে। এটা কি 14 ডেজ এর জন্য? বাই ডিফল্ট আমাদের হচ্ছে 30 ডেজের জন্য। আচ্ছা, আমরা একটু ড্র করি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের মেইল। দেন মেইলটা যখন ডিলিট করা হয়, সেটা যায় কোথায়? ডিলিটেড আইটেমস। এবং এই ডিলিটেড আইটেমস থেকে চাইলে ইউজার কি করতে পারে, রিকভারি প্রিন্ট দিয়ে বের হয়নি। না না, ওখান থেকে আমি যখন এক্সাম শেষ করি, তখন কিন্তু একটা প্রিন্ট বের হয় এই যেখানে। তাহলে মানে প্রিন্টটা কানেক্ট করা ছিল না। হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে ম্যাগের সাথে। কিন্তু এই স্কোর পাবে না, স্কোর হচ্ছে 778, সরি 88। শুধুমাত্র সার্টিফিকেশনটা পাবে, এজুবে না চলে যাবে। না, আজকে ব্রেক দেবো না, একটু লেট হয়ে গেছে।
আচ্ছা একটু খেয়াল করি, এখানে হচ্ছে আমরা রিকভারি আইটেমস। তাহলে একজন ইউজার যখন তার মেইল ডিলিট করবে, মেইলটা আমার যাচ্ছে কোথায়? ডিলিটেড আইটেমস। এবং সে চাইলে কি করতে পারে, 30 ডেজ এর মধ্যে এখান থেকে, মানে রিকভারি আইটেমস থেকে সে চাইলে এটাকে রিকভার করতে পারে। যদি 30 ডেজটা ওভার হয় তাহলে হচ্ছে সে ইউজার আর নিজের মেইল রিকভারি আইটেম থেকে কি করতে পারবে না, রিকভার করতে পারবে না। ওকে, গেল। 30 ডেজ পরে আসলে মেইলটা কি হয়? 30 ডেজ পরে যেটা হয়, মেইলটা অন্য একটা সেকশন অথবা অন্য একটা ফোল্ডারে চলে যায়, সিস্টেমের অন্য একটা ফোল্ডারে এটা ট্রান্সফার হয়। এই জিনিসটা আমি এত কিছু ডিটেলস না বললেও পারতাম, ডিরেক্টলি লিটিগেশন হোল্ড, রিডিসকভারি হোল্ডে ডিসকাস করলেই পারতাম, বাট এই জিনিসটা আপনাদের জানা দরকার। আচ্ছা, এরপর যাবে উম, তাহলে এরপর যায় হচ্ছে রিকভারি আইটেমস থেকে যদি 30 ডেজ এর মধ্যে আপনি এটাকে রিকভার না করেন, তাহলে এই মেইলটা আমাদের চলে যায় ডিলিশন ফোল্ডারে। এবং ওই মেইলটাই এই ফোল্ডারে এসে অথবা এই সেকশনে এসে কতদিনের জন্য ওয়েট করে? 40 ডেজের জন্য ওয়েট করতে থাকে। 40 ডেজ। ওকে, 40 ডেজ। 40 ডেজ পরে এটা চলে যায় আমাদের পার্টস ফোল্ডারে। পার্টস ফোল্ডার সঙ্গে পরিচিত আমরা এই টার্মটার সঙ্গে। একটু খেয়াল করি তাহলে কি হচ্ছে, রিকভারি আইটেম থেকে মেইলটা আমাদের যাচ্ছে কোথায়? ডিলিশন ফোল্ডার। বাট ডিলিশন ফোল্ডার থেকে একজন এন্ড ইউজার চাইলে রিকভার করতে পারে না। সেটা সম্ভব যদি 30 ডেজ এর আগে করে, তাহলে সে নিজেই নিজের মেইল করতে পারবে, রিকভার করতে পারবে। আচ্ছা, রিকভারি আইটেম থেকে তাহলে যাচ্ছে ডিলিশন ফোল্ডার। এখানে এই মেইলটা 40 ডেজ এর জন্য স্টে করে। 40 ডেজ পরে, এই 40 ডেজ এর মধ্যে চাইলে একজন অ্যাডমিন এটাকে রিকভার করতে পারে, বাট এন্ড ইউজার এটাকে রিকভার করতে পারে না। 40 ডেজ পরে এই মেইলটা চলে যায় আমাদের একদম পার্টস ফোল্ডারে। পার্টস ফোল্ডার থেকে আর রিকভার করা পসিবল হয় না। একটা মেইল যখন আমাদের এই পার্টস ফোল্ডারে চলে যায়, তখন হচ্ছে আমাদের আর এই মেইলটা আমরা কি করতে পারি না, রিকভার করতে পারি না। এখন এতটুকু বুঝতে অসুবিধা আছে কিনা, একটা মেইল আসলে ডিলিট হওয়ার পরে কি ঘটনা ঘটে? এটা হচ্ছে সিস্টেম ব্যাকএন্ড এই কাজগুলো করে থাকে। এনি এনি কোশ্চেন এই ডিলিশন রিলেটেড? ভাইয়া, আচ্ছা 14 দিনেরটা কি আমরা এক্সটেন্ড করতে পারি? 14 দিনের পরিবর্তে 30 দিন অথবা না, আমরা এটাকে এক্সটেন্ড করতে পারি যে রিকভারি আইটেমস 30 ডেজ, এটা। কিন্তু এই পোর্শন গুলো তো আর এক্সটেন্ড করা যায় না। তাহলে কি ডিলেশন আচ্ছা, ফোল্ডারটা কি জাস্ট অ্যাডমিনই দেখেন পারে? এখানে, হ্যাঁ, তাহলে এটা সলিউশন কি? সলিউশনটা হচ্ছে এই সলিউশন দ্যাট মিনস একটা ইউজার তো তার নিজের মেইল ডিলিট করে দিল, সে হয়তো খেয়াল করেনি 30 ডেজ এর মধ্যে, অথবা তার দরকারও হয়নি রিকভারি করা। তার মনে হলো 30 ডেজ পরে যে ওই মেইলটা হয়তো আমার দরকার ছিল, মেইলটা ডিলিট করা হয়েছে, হয়তো কোনো কারণে দরকার হতেই পারে। তো এই ক্ষেত্রে অ্যাডমিন যেটা করতে পারে, এই ইউজারের মেইল বক্সের জন্য লিটিগেশন হোল্ড একটা টার্ম, এই লিটিগেশন হোল্ড নামে একটা কনফিগারেশন সে করে রাখবে।
ইউজারের মেইল বক্সে সে কি করবে, লিটিগেশন হোল্ডটা এনাবল করে রাখবে। লিটিগেশন হোল্ড আসলে কি কাজ করে? লিটিগেশন হোল্ড যখন আমরা এনাবল করি এই মেইল বক্সে, যখন অ্যাডমিন এটাকে এনাবল করে এই মেইল বক্সের উপরে, সেক্ষেত্রে যেটা হয়, এই যে 14 ডেজ অথবা পার্টস ফোল্ডার, এই পার্টস ফোল্ডার থেকে, মানে যদি পার্টস ফোল্ডারে চলে যাও তাহলে কিন্তু আমরা আর মেইল রিকভার করতে পারি না। লিটিগেশন হোল্ড এনাবল করলে যেটা হয়, এই মেইলটা পার্টস ফোল্ডার এসে হোল্ড হয়ে থাকে, এই মেইলটা পার্টস ফোল্ডার এসে হোল্ড হয়ে থাকে, এবং অ্যাডমিন চাইলে 365 দিনের মধ্যে এটাকে রিকভার করতে পারে। এবং লিটিগেশন হোল্ডটা আপনি যতদিন পর্যন্ত এনাবল রাখবেন ততদিন পর্যন্ত আপনি মেইল ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না, সেটা 365 দিন হোক অথবা তার বেশি হোক। যখনই লিটিগেশন হোল্ডটা আপনি ডিজেবল করে দিবেন অথবা রিমুভ করে দিবেন অথবা কনফিগারেশনটা রাখবেন না, তারপর থেকে আপনি আর মেইলগুলো এভাবে করে ব্যাকআপ রাখতে পারবেন না। এটা একজন অ্যাডমিন ব্যাকএন্ড থেকে, সিস্টেম থেকে এই কাজটা করে রাখতে পারে মেইলটা ব্যাকআপ রাখার জন্য। এবং এই ইউজারের ইনবক্স, সেন্ড, রিসিভ, ইচ অ্যান্ড এভরিথিং, একটা আউটলুকে যা যা থাকে সমস্ত মেইলের কন্ট্রোল, সমস্ত মেইলে মানে ফুল মেইল বক্সের ব্যাকআপ মানে কিন্তু আমার সবকিছু থাকে, যা যা আমি কমিউনিকেশন করেছি, কোথায় কি করেছি না করেছি, ইন ডিটেলস এখানে থাকবে সে। এবং ওই ব্যাকআপটা সে পিএসটি আকারে এক্সপোর্ট করে ওটাকে আবার ইম্পোর্ট করে দেখতে পারে যে এই ইউজারটা কার সাথে মেইল কমিউনিকেশন করেছে। এটা সম্ভব, এবং এটা অনেক সময় দরকার হয়। ম্যানেজমেন্ট থেকে অনেক সময় এরকম থাকে যে স্পেসিফিক কোনো ইউজারের সে মনিটরিং করতে চায়, কেন করতে চায় সেটা দ্যাট ইজ ডিফারেন্ট ডিসকাশন। এটা বিভিন্ন কারণে হতে পারে ওই ইউজারের উপরে, হয়তো ইউজার এমপ্লয়ের উপরে কোনো সন্দেহ হতে পারে অথবা আদার্স কোনো কারণ থাকতে পারে, সেটা আমি জানি না। বাট যদি এরকম থাকে তাহলে অনেক সময় আইটির অ্যাডমিনকে বলে যে আপনি ওই স্পেসিফিক ইউজারের অথবা এমপ্লয়ি মেইল বক্সটা আপনি মনিটরিং করেন। মনিটরিং করা মানে তার ব্যাকআপ রাখা, অথবা সে যদি ডিলিট করে দেয় সেটাও হতে পারে, অথবা ম্যানেজমেন্ট মনিটরিং এর জন্য এই কাজটা করতে পারে। সেক্ষেত্রে অ্যাডমিন কি করে, লিটিগেশন হোল্ডটা এনাবল করে রাখে। লিটিগেশন হোল্ডটা যতদিন পর্যন্ত এনাবল রাখবে ততদিন পর্যন্ত সে মেইলের ব্যাকআপ, ওই ইউজারের মেইল বক্সের ব্যাকআপ নিয়ে রাখতে পারবে, এবং সে এক্সপোর্ট করে ইম্পোর্ট করে দেখতে পারবে। এনি কোশ্চেন? এতটুকু বুঝতে অসুবিধা আছে? আমার একটা ছোট্ট ফুল কোশ্চেন মেইল আছে। হ্যাঁ, বলেন। কোশ্চেনটা হচ্ছে, মেল ডিলেট হচ্ছে, আপনি লিটিগেশন হোল্ড করে রাখছেন, সবই ঠিক আছে, বাট এটা যে লিটিগেশন হোল্ডে যায় হোল্ড হয়ে থাকলো, এটা যে হুম। স্টোরেজ কি খাবে না সেখানে? স্টোরেজ বেড়ে যাবে না মেল বক্সের, নাকি কিভাবে হচ্ছে না এটা? না, ওই মেইল বক্সের স্টোরেজ বাড়বে না। এটা সিস্টেমের কিছু তার ইন্টারনাল এই কাজগুলো করার জন্য স্টোরেজ আছে, ওইটা নিয়ে আপনার হেডেক নাই। পার্স ফোল্ডারের আলাদা স্টোরেজ? হ্যাঁ, কিন্তু এটার জন্য তো আপনি সবার মেইল বক্সটা লিটিগেশন হোল্ডে রাখবেন না, তাই না? এটা মূলত আপনারা মনে রাখবেন, কমপ্লায়েন্সের পার্টটা মূলত করা হয় কি কি কাজে করা হয়? লিগ্যাল অ্যাকশন, দেন ইনভেস্টিগেশনস, আর কি কি হতে পারে? অডিটিং পারপাস, তাই কিনা? এই 3-4টা মেইন লিগ্যাল অ্যাকশন। লিগ্যাল অ্যাকশন বলতে ধরেন যে মনিটরিং করতে চায়, হয়তো আপনার সন্দেহ হচ্ছে অথবা কোনো কোনো কারণ, তাহলে এটা লিগ্যাল অ্যাকশন বলতে পারি। আচ্ছা, ইনভেস্টিগেশন, সেটাও ওটার মধ্যেই পড়ে। অডিটিং পারপাস, সবই কাছাকাছি হট। সো এই কয়টা টাইপের ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জের অথবা পুরো মাইক্রোসফট 365 এর কমপ্লায়েন্স পার্টটার কনফিগারেশন করে থাকি। এখন একটা ইউজারের মেইল বক্সের ক্ষেত্রে আমরা এই কাজগুলো করি। সো আপনি যেটা বললেন, ব্যাপারটা কিন্তু এরকম না, আমি সবার জন্য আসলে এনাবল করে রাখবো, এবং সবার জন্য এনাবল করা যাবেও না। কারণ যখন একটা কোম্পানির অডিট হবে, বিশেষ করে টেলকো অথবা ব্যাংক, উনি কিন্তু জানতে চাইবে আপনার কাছে যে আপনি আইটি অ্যাডমিন, আপনার তো পারমিশন আছে, আপনি কেন করলেন এই কাজটা, হোয়াট ইজ দ্য পারপাস। তখন কিন্তু আপনাকে একদম লিগ্যাল ডকুমেন্ট দেখাতে হবে, মেইল কমিউনিকেশন দেখাতে হবে, মুখে মুখে কিন্তু কাজ হবে না। হ্যাঁ, যে এরকম আমি মেইল কমিউনিকেশনে অথবা আমি উপরের লেভেল থেকে অ্যাপ্রুভাল পেয়েছি এই কাজটা করার জন্য। না হলে মানে যদি কমপ্লায়েন্স, আপনি কিন্তু কমপ্লায়েন্সের বাইরে পড়ে যাবেন, এবং সেক্ষেত্রে চাইলে ওই অডিট টিম অথবা কোম্পানি চাইলে আপনাকে যে কোনো ধরনের লিগ্যাল অ্যাকশন নিতে পারে আপনার এগেনস্টে। এই রাইটস কিন্তু ওই কোম্পানির আছে। হ্যাঁ, বলেন।
এই লিটিগেশন হোল্ডের জন্য কি আলাদা কোনো লাইসেন্সের রিকোয়ারমেন্ট আছে নাকি হ্যাঁ, বেসিক লাইসেন্স এলেও সম্ভব? কিছু লাইসেন্সের রিকোয়ারমেন্টস আছে, আমরা চাইলে যে কোনো ইস্যুর ক্ষেত্রে লিটিগেশন রোল এবং ই ডিসকভারি ইমপ্লেস হোল্ড করতে পারি। আচ্ছা, লাস্টের পার্টটা শেষ করি। ই ডিসকভারি বলতে বোঝানো হচ্ছে ইলেকট্রনিক ডিসকভারি, এই যে লিগ্যাল অ্যাকশন, ইনভেস্টিগেশন, অডিটিং পারপাস, এটাকে সবগুলো আমরা কি বলি ইলেকট্রনিক ডিসকভারি, অথবা শর্ট ফর্মে বলি ই ডিসকভারি। ইমপ্লেস হোল্ডের কাজটা হচ্ছে লিটিগেশন হোল্ডের ক্ষেত্রে আমরা স্পেসিফিক ইউজারের মেইল বক্সটাকে ব্যাকআপ নিতে পারি না। যেমন আমি চাচ্ছি শুধুমাত্র ইনবক্সটাকে ব্যাকআপ রাখবো, অথবা আমি চাচ্ছি শুধুমাত্র সেন্ড আইটেমসটাকে ব্যাকআপ রাখবো। আমার তো এত কিছু ব্যাকআপ নেওয়ার দরকার নাই, পুরো মেইল বক্সের ব্যাকআপ নেওয়ার কোনো দরকার আছে আমার? দরকার নাই। হয়তো আমার এরকম হতে পারে যে আমি শুধুমাত্র ওই স্পেসিফিক এমপ্লয়িটা অথবা ইউজারটা কাকে কাকে মেইল পাঠায় এটা আমি দেখতে চাই, আমার এটা হলো এনাফ। এই ধরনের ক্ষেত্রে আপনি যদি স্পেসিফাই করতে চান, সেক্ষেত্রে আর লিটিগেশন হোল্ডই পসিবল না, কারণ লিটিগেশন হোল্ডে এরকম স্পেসিফাই করা যায় না, পুরো মেইল বক্সের উপরে আসলে হোল্ডিংটা অ্যাপ্লাই হয়। বাট ইমপ্লেস হোল্ডের ক্ষেত্রে আমরা চাইলে সাবজেক্ট ধরে ধরে করতে পারি, অথবা স্পেসিফিক আইটেম ধরেও হোল্ডিংটা করতে পারি। দ্যাট মিনস ইউজারের মেইল বক্সটাকে ব্যাকআপ রাখতে পারি। কিরকম? আপনি চাচ্ছেন সেন্ড আইটেমস, সেন্ড আইটেমসের স্পেসিফিক সাবজেক্ট অথবা বডি ধরে আপনি এটার ব্যাকআপ রাখতে পারবেন। একইভাবে প্রযোজ্য হচ্ছে ইনবক্সের ক্ষেত্রে, যে কোনো আইটেমসের ক্ষেত্রে প্রযোজ্য। স্পেসিফিক আপনি সাবজেক্ট ধরে ধরে এটাকে এনাবল করতে পারবেন। এই জন্য আমাদের লিটিগেশন হোল্ডার থেকে ইমপ্লেস হোল্ডের ফ্যাসিলিটিস বেশি। এনি কোশ্চেন? এবং আমরা সাধারণত ইমপ্লেস হোল্ডটাই কনফিগার করে থাকি। লিটিগেশন হোল্ডটা অনেক পুরাতন হচ্ছে প্রসেস, এগুলো আমরা এখন আর খুব একটা করি না। তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার আপনাদের? জি, ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা সরাসরি চলে যাব পোর্টালে। পোর্টাল থেকে কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স থেকে আমরা যাব হচ্ছে ই ডিসকভারি। আচ্ছা, লাইসেন্সের কথা বললেন আপনারা, আমরা যে পিডিএফটা ডাউনলোড করেছিলাম দেখি আছে কিনা। এখানে আপনারা দেখতে পারবেন যে লাইসেন্সের ইস্যু আছে। আপনি চাইলে সবগুলোর ক্ষেত্রে ই ডিসকভারি অ্যান্ড অডিটিং, খেয়াল করেন সবাই, ই ডিসকভারি অ্যান্ড অডিটিং আমরা চাইলে কন্টেন্ট সার্চ, ই ডিসকভারি কি কি পাচ্ছি, লিটিগেশন হোল্ড সবগুলোর ক্ষেত্রে পাচ্ছি কিনা, না এখানে মিসিং আছে। অফিস 365 ইয়ন, E35 ইয়ন, অফিস 365 ইয়ন, ইয়ন আমরা কিন্তু পাচ্ছি না, খেয়াল করেন। ইয়নে আমরা শুধুমাত্র পাচ্ছি কন্টেন্ট সার্চ। কন্টেন্ট সার্চ কি জিনিস? ওই কমপ্লায়েন্সের মধ্যে আপনি স্পেসিফিক সাবজেক্ট চুজ করতে পারেন, বাট মেইল বক্সটাকে আপনি ব্যাকআপ রাখতে পারবেন না। দ্যাট মিনস লিটিগেশন হোল্ডও পাচ্ছি না, আবার ই ডিসকভারি হোল্ডও পাচ্ছি না। সো আমরা ইয়ন দিয়ে পারবো না এই কাজটা করতে। E3-তে খেয়াল করি, E3 থাকার কথা, হ্যাঁ E3-তে আমরা করতে পারি, বাট সেটা লিটিগেশন হোল্ড করতে পারি, বাট ই ডিসকভারি প্রিমিয়াম, ই ডিসকভারির মধ্যে আবার দুইটা ক্যাটাগরি মাইক্রোসফট করেছে। আমাদের যে কাজ সেটা আমরা করতে পারবো অফিস 365 E3 দিয়ে, ইমপ্লেস হোল্ড অ্যান্ড লিটিগেশন হোল্ড। বাট এটা ছাড়াও আমরা এই ডিসকভারিতে আরো অনেক ধরনের কাজ করি, অ্যাডভান্স লেভেলের হচ্ছে বিভিন্ন ইনভেস্টিগেশনের জন্য অথবা অডিটিং পারপাসে করে থাকে। এটা তো শুধুমাত্র আমাদের এক্সচেঞ্জের জন্য না, মাইক্রোসফট 365-এ যতগুলো সার্ভিস চলছে সবার জন্য এরকম ই ডিসকভারি বিভিন্ন পারপাসে ইউজ করা হয়ে থাকে। তো বেসিক্যালি হচ্ছে আমরা এক্সচেঞ্জের জন্য করে থাকি, মেইল বক্সের উপরে বিভিন্ন ইয়ে থাকে, ইনভেস্টিগেশন থাকে, সেইগুলোর জন্য করি। সো আমরা অ্যাডভান্স লেভেল, সরি প্রিমিয়াম ই ডিসকভারির যে ফ্যাসিলিটিস অথবা ফিচার্স, এটা আমরা পাবো না, পাচ্ছি না, বাট স্ট্যান্ডার্ডটা পাচ্ছি, ই ডিসকভারি স্ট্যান্ডার্ডটা পাবো। এটার মধ্যে আমাদের হোল্ড এবং এক্সপোর্ট এই কাজগুলো করতে পারবো। হোল্ড এবং এক্সপোর্ট মানে হচ্ছে আমরা মেইলটা ব্যাকআপ নিতে পারবো। দ্যাট মিনস আমাদের ইমপ্লেস হোল্ডটা এটা সঙ্গে ইনক্লুডেড। বোঝা গেছে তাহলে? স- আচ্ছা, আমার একটা কল আসছে, একটা হ্যালো, হ্যাঁ ক্লাসে আছি, পরে কথা বলি।
ইম্পর্টেন্ট কিছু। হুম। ক্লাসে আছি, পরে কথা বলি। আচ্ছা, এই কাজটা করার জন্য আমাদের বেশ কিছু পারমিশন লাগবে। নর্মালি যে কোনো ইউজার এই কাজটা করতে পারে না। কমপ্লায়েন্সের পার্টে কাজ করার জন্য আমাদের বেশ কিছু পারমিশন দিয়ে আসতে হয়। পারমিশনটা আমরা দেবো থেকে? সিকিউরিটি, এই কাজটা করার জন্য আমরা বেশ কিছু পারমিশন দেব। পারমিশন গুলো আমি এটাকে ইয়ে করি, ক্যান্সেল করে দিচ্ছি। ই ডিসকভারি অ্যাডমিনিস্ট্রেটর, সরি ডিসকভারি ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটর। পোর্টালে যে দেখবো যদি চেঞ্জেস থাকে আমরা সেই চেঞ্জ অনুযায়ী কাজ করব। এটা হচ্ছে বিভিন্ন রোল তাকে অ্যাসাইন করতে হবে। যে ইউজারটা দিয়ে কাজ করবে, মানে আমি যদি অ্যাডমিন হই, আমার অ্যাডমিনে এই পারমিশন গুলো থাকতে হবে, না আদারওয়াইজ হচ্ছে আমি এই কাজগুলো করতে পারবো না। আচ্ছা, আর কি কি পারমিশন লাগবে? কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স অ্যাডমিনিস্ট্রেটর, কমপ্লায়েন্স অ্যাডমিনিস্ট্রেটর। আপাতত আমরা এই তিনটাই দেখি, পরে যদি পারমিশন ইস্যু হয় আমরা হচ্ছে সে অনুযায়ী এ করবো, কাজ করবো। পারমিশনস খুঁজতে হবে, পারমিশন কোথায় আছে? পারমিশনস সিস্টেমের মধ্যে আছে পারমিশনস। প্রথমে আমরা যাবো কোথায়? সিকিউরিটি, মাইক্রোসফট ডিফেন্ডার, দেন হচ্ছে সিস্টেম, তাকে এক্সপ্যান্ড করবো, দেন হচ্ছে পারমিশন। পারমিশন থেকে আমরা চলে যাব রোলস। কি ধরনের রোল অ্যাসাইন করতে চাচ্ছি? রোলস, দেন হচ্ছে কমপ্লায়েন্স অ্যাডমিনিস্ট্রেটর, ক্যান্ডিডেট ম্যানেজার, আচ্ছা এক্সচেঞ্জ থেকে দেখি পারি কিনা। ও, আমার একটু ভুল হয়েছে, আমি তো ট্রাই করছি আসলে মাইক্রোসফট এন্টাইটি রোলস। আমার করতে হবে কোত্থেকে?
দেখেন এখানে অনেকগুলো সেকশন, কিন্তু আমি এখন কাজ করছি মেইলে। সো মেইলের যে সেকশন, সাবসেকশন রোলস, সেখানে কাজ করতে হবে। আমি ট্রাই করছিলাম মাইক্রোসফট এন্টার আইডি, দেন হচ্ছে রোলস, কমপ্লায়েন্স অ্যাডমিনিস্ট্রেটর। যে আইটি অ্যাডমিনকে দিয়ে আপনি কাজ করাবেন হচ্ছে এডিট, সেই অ্যাডমিনকে এখানে অ্যাড করতে হবে। দেন হচ্ছে সিলেক্ট, নেক্সট, সেভ, ডান। তাহলে কোনটা করলাম? কমপ্লেক্স অ্যাডমিনিস্ট্রেটর। অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, এটা তো আমরা দিয়ে রাখবো। অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, এটা আমাদের দরকার হয়। এডিট, বুঝতে অসুবিধা হলে কথা বলবেন। দেন হচ্ছে আমরা ট্রাই করব ই ডিসকভারি ম্যানেজার। এটা চুজ করব, দেন হচ্ছে সিলেক্ট, নেক্সট। কমপ্লায়েন্স ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, আপাতত আমরা এগুলো দিয়ে রাখি, যদি কোনো পারমিশন ইস্যু বলে আমরা এখান থেকে চাইলে দিতে পারবো। ওকে, গেল। ই ডিসকভারি অ্যাডমিনিস্ট্রেটর আছে কিনা? ই ডিসকভারি ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, ডান। এখন হচ্ছে আমরা কমপ্লেক্স থেকে চলে যাবো কোথায়? ই ডিসকভারি। ই ডিসকভারি থেকে দেন হচ্ছে এখন হচ্ছে আমাদের মেইন কাজ করছি আমরা। এই যে লিটিগেশন হোল্ড, সরি, ই ডিসকভারি ইমপ্লেস হোল্ড, এটা আমাদের ক্রিয়েট করতে হবে। কোত্থেকে? কমপ্লায়েন্স অ্যাডমিন সেন্টার থেকে আমরা চলে যাব স্ট্যান্ডার্ড। আমাদের প্রিমিয়ামে কাজ নাই, স্ট্যান্ডার্ড। এটাকে আমরা বলে থাকি কেস ক্রিয়েট করা। কোন একটা কেস ক্রিয়েট করব, কি পারপাসে করবেন সেটা। ক্রিয়েট এ নিউ কেস, নাম দেব আমরা যে ইমেইল ব্যাকআপ। ইমেইল ব্যাকআপ, জাস্ট একটু লিখে রাখি, ইমপ্লেস হোল্ড কনফিগারেশন। এটা এখানে না লিখে আমরা একটা কাজ, ডেসক্রিপশন লিখে দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কারণ নামটা বেশি বড় দিবেন না, একটু খেয়াল রাখবেন। এটা কিন্তু আমাদের বিভিন্ন পাওয়ার শেলে কাজ করা লাগে। সো নামের ক্ষেত্রে কোনো স্পেস দিবেন না, আবার হাইপেন কোনো কিছু দিবেন না। এই জন্য আমি লেখাটা এখানে সরে দিলাম, ইমপ্লেস হোল্ড কনফিগারেশন। দেন হচ্ছে সেভ। একটা কেসের নাম দিলাম যে আমি আসলে কি পারপাসে আসলে কি করতে যাচ্ছি। একটা কেস জেনারেট করলাম, দেন হচ্ছে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আমরা চলে যাব, অনেকগুলো টার্ম দেখাচ্ছে, সার্চ, হোল্ড। আমরা চলে যাব কোথায়? হোল্ড। আমরা যাব হচ্ছে হোল্ড ট্যাবে।
হোল্ড ট্যাবে এসে নতুন করে আপনাকে একটা হোল্ড ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট নাম থাকবে ইমেইল ব্যাকআপ হোল্ড, ইমেইল ব্যাকআপ হোল্ড। নেক্সট, এই জায়গাটা ইম্পর্ট্যান্ট, একটু খেয়াল করি। এখানে আমরা কিসের ব্যাকআপ নিতে যাচ্ছি? আমরা চাইলে কিন্তু শুধুমাত্র, আমি আগেই বলেছি, এটা শুধুমাত্র এক্সচেঞ্জের জন্য ইউজ হয় না, আদার্স যে সমস্ত সার্ভিস আছে সেগুলোর জন্য ইউজ হয়। যেমন মাইক্রোসফটের শেয়ার পয়েন্টের সাইট ব্যাকআপ নেওয়ার জন্য আমরা এটা ইউজ করতে পারি, টিমসের সাইট, এএমআর এগুলোর জন্য ইউজ করতে পারি। এক্সচেঞ্জের পাবলিক ফোল্ডার একটা টার্ম আছে, এটার ক্ষেত্রে আমরা ব্যাকআপ রাখতে পারি। আমরা এই মুহূর্তে কাজ করবো হচ্ছে এক্সচেঞ্জের মেইল বক্সের ব্যাকআপ, সো এটাকে জাস্ট এনাবল করবো, বাকিগুলো এনাবল করবেন না। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করি, কোন কোন ইউজারের জন্য আপনি মেইল ব্যাকআপ নিতে চান। চাইলে আপনি স্পেসিফিক ইউজার ধরে সিলেক্ট করতে পারেন, অথবা গ্রুপ ওয়াইজ অথবা টিম ওয়াইজ সিলেক্ট করতে পারেন। যদি গ্রুপ ওয়াইজ করেন, আগে গ্রুপ ক্রিয়েট করে নেবেন, ওই গ্রুপে কোন কোন ইউজারদের মেইল ব্যাকআপ নেবেন ওই গ্রুপটাকে আপনি দেখাই দিবেন। আর যদি ব্যাপারটা এমন হয় যে না, আমি যে কোনো একটা ইউজারের মেইল ব্যাকআপ নিতে চাচ্ছি, চুজ ইউজার্স, ওই মেইল বক্সকে আপনি সার্চ করবেন। টেস্ট অ্যাডমিন নামে একটা আছে, এখানে মেইল আদৌ আছে কিনা আমি জানি না, বাটন দিয়ে রাখলাম আর দেন হচ্ছে নেক্সট। বুঝতে অসুবিধা আছে কারোর সেকশনগুলোতে? আচ্ছা, এরপর এখানে বলা হচ্ছে আপনি কোনো কন্ডিশন দেবেন কিনা, মানে কোয়েরি বলতে বোঝানো হচ্ছে কোন কোয়েরির বেসিসে আপনি এই জিনিসটা করতে যাচ্ছেন। মানে স্পেসিফিক যদি কোনো সাবজেক্ট থাকে আপনি চুজ করতে পারেন, ধরেন যে কন্ডিশন থাকতে পারে, হ্যাঁ, কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন, তারপর আছে ডেট দিয়ে সার্চ করতে পারেন, তারপর সাবজেক্ট বেস আপনি, যেহেতু আমি আগেই বলেছি এটা হচ্ছে ইমপ্লেস, ইডিএসকিউ ইমপ্লেস ওয়ার্ড, আমরা স্পেসিফিক বলতে পারি কন্ডিশন, এখানে সেই কন্ডিশনগুলো আপনার সেট করতে হবে। কোথায় গেল? টাইপ হতে পারে, রিসিভড হতে পারে, মেসেজ কাইন্ড হতে পারে, অনেক কিছু আছে। এটার উপরে বেস করে আপনি সার্চ করবেন। আমি ধরে নিচ্ছি যে আমি পুরো মেইল বক্সটা আপাতত ব্যাকআপ রাখবো, এগুলো আপনারা পারবেন, যে কোনো স্পেসিফিক কন্টেন্ট ধরে করতে পারবেন একই জিনিস। দ্যাট মিনস আমি কোনো কন্ডিশন অ্যাড করছি না অথবা কোয়েরি সেট করছি না, জাস্ট নেক্সট করব অ্যান্ড সাবমিট। সাকসিড, ডান। হাউ ইজ ইউর হোল প্লেসমেন্ট এক্সপিরিয়েন্স? এখন আমরা কোনো কিছু এক্সপোর্ট করে নিই এবং এই কারণে এক্সপোর্ট আইটেম আসছে না। এখন আছে সার্চ, নিউ সার্চ, ইমেইল হোল সার্চ, দেন হচ্ছে নেক্সট, চুজ ইউজার, দেন আছে টেস্ট অ্যাডমিন, ডান, নেক্সট। এখানে আমরা কোনো কন্ডিশন অ্যাড করব না, সো আমরা চলে যাব হচ্ছে দেন নেক্সট।
অ্যান্ড সাবমিট। আপনারা বুঝতেছেন তো নাকি? প্রথমে কি করলাম, একটা কেস ক্রিয়েট করলাম, এরপর একটা হোল্ড ক্রিয়েট করলাম, দেন এখন আছে সার্চ ক্রিয়েট করলাম। এই কাজগুলো করতে হবে, স্টেপগুলো মনে রাখতে হবে। প্রথমত কেস ক্রিয়েট করা, তারপরে মেইলের জন্য ওটাকে একটা হোল্ড ক্রিয়েট করা, মানে অ্যাকচুয়ালি সিস্টেমকে বোঝানো। হোল্ড ক্রিয়েট করা মানে হচ্ছে যে আমি আসলে ইউজারের মেইল বক্সটা হোল্ড করতে যাচ্ছি, এই জন্য ওই ওই অনুযায়ী নামগুলো দিচ্ছি আমি। এরপর সার্চ, মানে আপনি কি সার্চ করবেন, যেহেতু আমি কোনো কন্ডিশন অ্যাড করিনি। এখানে স্ট্যাটাস দেখাচ্ছে স্টার্টিং, তার মানে এখনো কমপ্লিট হয়নি। আমরা এটাকে ওপেন করব, দেখি কি দেখায়। দ্য সার্চ ইজ কমপ্লিট, খেয়াল করেন সার্চটা কমপ্লিট হয়েছে এবং সে কতগুলো আইটেম পেয়েছে, যেটা সাইজ হচ্ছে আমার এত কেবি। 124টা আইটেম এই মেইল বক্সে খুঁজে পেয়েছে সার্চ করে। যদি আমরা সার্চ না করি তাহলে কিন্তু কাজ করবে না। অনেকের থাকতে পারে, কনফিউশন থাকতে পারে যে সার্চ কেন আবার ক্রিয়েট করলাম। হোল্ড তো ক্রিয়েট করলাম বুঝলাম, সার্চ ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে এই মেইল বক্সের উপরে আমরা কি কি আইটেম সেগুলো হচ্ছে সিস্টেম সার্চ করে নিয়ে আসবে, এই জন্য আমরা এই কাজটা করি। এবং আপনারা খেয়াল করবেন এই সার্চ কমপ্লিটেড না হওয়া পর্যন্ত, যখন মেইল বক্সের মেইল সাইজ অনেক বেশি থাকবে তখন কিন্তু অনেক সময় লাগবে। এটা 20 মিনিট 15 মিনিট লাগতে পারে, কতক্ষণ লাগবে বলা যায় না। এটা কমপ্লিট হওয়ার পরে দেন হচ্ছে নেক্সট স্টেপে কাজ করবে, মানে এখন আমরা যে কাজটা করব এটার জন্য ওয়েট করতে হবে আপনাদেরকে। এটা রানিং থাকা অবস্থায় কোনো কাজ করা যাবে না। আচ্ছা, এটা কমপ্লিট দেখাচ্ছে। এখন আমরা যে কাজটা করব অ্যাকশন থেকে এক্সপোর্ট রেজাল্টস। এই যে সার্চিং করে নিয়ে আসলো মেইল বক্স গুলোকে, 124টা আইটেম সে খুঁজে পেয়েছে। এখন আমরা এটাকে কি করব, এক্সপোর্ট করব, এক্সপোর্ট রেজাল্টস। এখানে আমাদের অনেক ধরনের এরর দিতে পারে, আপনারা যখন প্রোডাকশনে কাজ করবেন এই জিনিসগুলো খেয়াল করবেন। আচ্ছা, এখানে বাই ডিফল্ট যা আছে সবই ঠিক থাকবে, আমরা এখানে চেঞ্জ করব। এক্সপোর্ট এক্সচেঞ্জ কন্টেন্ট, আমাদের যে মেইল বক্সের আইটেমগুলো এক্সপোর্ট হবে, এটাকে আপনি কিভাবে এক্সপোর্ট করতে চান সেটা আইটেম দেখাচ্ছে। অন পিএসটি ফাইল ফর ইচ মেইল বক্স, না। প্রতিটা মেইল বক্সের জন্য আমরা পিএসটি করব না, এটা করব না। প্রতিটা মেসেজ কন্টেন্টের জন্য কি আমরা পিএসটি করব, তাহলে অনেকগুলো পিএসটি হবে, এরকম শত শত কন্টেন্ট থাকতে পারে। আমরা যেটা করব এই কাজটা করব, অন পিএসটি ফাইল কন্টেনিং অল মেসেজেস ইন এ সিঙ্গেল ফোল্ডার। একটাই ফোল্ডার হবে, একটাই ফোল্ডারের মধ্যে যত মেসেজ থাকবে, যত মেসেজের কন্টেন্ট থাকবে, যত মেইল বক্সের কন্টেন্ট থাকবে সবগুলো মিলে একটাই পিএসটি হবে। সেটাই তো আমরা করা উচিত নাকি? নাকি প্রতিটার জন্য আলাদা আলাদা করে করবেন? কারণ একটাই পিএসটি আমরা ইম্পোর্ট করব, একটা এক্সপোর্ট করব, যাতে করে আমাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এনি কোশ্চেন এই সেকশনে, বুঝতে অসুবিধা আছে কিনা? জি হ্যাঁ। আপনারা কি বুঝতেছেন নাকি? ভাই আমি এখানে একটু একটু confused। কমপ্লেক্স মনে হতে পারে, হ্যাঁ বলেন। এখানে বলছে 1 PST ফর ইচ মেল বক্স, তাহলে এখানে তো আমরা একজনের মেল বক্সটাই আপনার এক্সপোর্ট হ্যাঁ, করতেছি। তো আমার তো এখানে একাধিক, একটা দেখেন আমরা যদি একটাই মেইল বক্স নিয়ে কাজ করছি, মানে ধরেন যে আপনার গ্রুপ, একটা গ্রুপ তাই না, এই একটা গ্রুপে যদি আপনার মাল্টিপল মেইল বক্স থাকে, আমরা তো চাইলে গ্রুপ ওয়াইজ করতে পারি, পারি কিনা? আমরা যখন মানে গ্রুপ ওয়াইজ, একাধিক হলে আমরা নিচেটা ইউজ করি, তাই তো? একটু খেয়াল মানে করি ওটাই তো এখানে মানে জিনিসগুলো একটু বুঝতে হবে। যদি এখানে জায়গা নেই এই জন্য এভাবে করে দেখাচ্ছি। যদি এমন হয় যে আমরা 3জন ইউজারের মেইল বক্স এভাবে করে হোল্ড করে দেখতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনাদের মতে কি মনে হয় সেক্ষেত্রে কি এটা চুজ করবো নাকি অন্য কোনোটা চুজ করবো? 3টা মেইল বক্স একবারে আমরা সার্চ করে অথবা হোল্ড কনফিগারেশন করছি ইমপ্লেস হোল্ড, সেক্ষেত্রে মানে কোনটা হওয়া দরকার, সিলেক্টেড হওয়া দরকার? তাহলে থার্ড থার্ড ইউজ করবো, মানে থার্ডটা চুজ করবো। কোনটা এটা? 3 নাম্বারটা, 3 নাম্বার। নো, 3 নাম্বারটা না। This is আমার the এক এখানে নম্বরটা। 1 নাম্বারটা হবে, কারণ প্রতিটা দেখেন এখানে একটু জিনিসটা বোঝার ট্রাই করেন। আমরা যখন গ্রুপ ওয়াইজ সিলেক্ট করব, একজন ইউজার একজনের মেইল বক্স, এটা আলাদা ইউজার আলাদা মেইল বক্স, তাহলে এখানে তো একটাই ইউজার, এই জন্য আমি এটা সিলেক্ট করছি। একটা ইউজার এই জন্য সিঙ্গেল ফোল্ডার। বাট প্রতিটা যখন ডিফারেন্ট ডিফারেন্ট ইউজার থাকবে, অনেকগুলো ইউজার থাকবে, মাল্টিপল ইউজার থাকবে, তখন আপনার এটা সিলেক্ট করতে হবে। প্রতিটা মেইল বক্সের জন্য সে পিএসটি করবে। সবগুলো মিলে যদি একটাই পিএসটি হয় তাহলে তো অসুবিধা না? তো এখন আমরা চুজ করবো হচ্ছে থার্ড অপশন, যেটা হচ্ছে
এদিকে আমাদের এখনো কাজ নাই, এই ডিডুপ্লিকেশন এগুলো অন করা লাগবে না। এক্সপোর্ট অনেক সময় এখানে ফেইল দেখায়, জানি না, সাকসেস হলে তো খুবই ভালো। আর বিভিন্ন পারমিশন ইস্যু দেখায়, তারপর আদার্স অনেক ইয়ে আছে, সেগুলো ঝামেলা করে। ও ডান, কমপ্লায়েন্স এ জব হ্যাজ বিন ক্রিয়েটেড। ওকে, যদি কোনো পারমিশন ইস্যু থাকে এখানে আপনারা দেখাবে যে প্রপার পারমিশন না হওয়ার কারণে আমি এই মেইল বক্সটাকে এক্সপোর্ট করতে পারছি না, সেই পারমিশন সিস্টেম আপনাকে দিচ্ছে না। ওকে, এক্সপোর্ট হওয়ার পরে আমরা চলে যাবো এক্সপোর্টস এই সেকশন। এই দেখেন এখন এক্সপোর্ট দেখাচ্ছে। এক্সপোর্ট হওয়ার পরে এখনো কাজ আছে অনেক, এটাকে আমরা ক্লিক করব। একটু খেয়াল করি স্ট্যাটাস, রিফ্রেশ, স্কেজুয়ালিং, মানে এখনো শেষ হয়নি। এক্সপোর্ট করছি মানে সে এখনো কাজ কমপ্লিট করেনি, এখানে দেখাবে। এটা কমপ্লিট হওয়ার পরে দেন হচ্ছে আমরা কাজ করতে পারবো। ওয়েট করি কিছুক্ষণ। হ্যাঁ, ডান। একটু খেয়াল করি, এক্সপোর্ট কমপ্লিট হওয়ার পর একটা এক্সপোর্ট কি ক্রিয়েট হবে, এটা সিকিউর পারপাসে। এই জিনিসটা কিন্তু আপনাদের রাখতে হবে কপি করে। কপি টু ক্লিপবোর্ড, দেন হচ্ছে আমরা এটাকে নোটপ্যাডে নেব। এটা আমাদের পরে লাগবে। সিকিউরিটি কি অথবা এক্সপোর্ট কিটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে দ্য এক্সপোর্ট হ্যাজ কমপ্লিটেড, এই জিনিসগুলো একটু দেখবেন ঠিকঠাক স্ট্যাটাস আছে কিনা। অনেক সময় এরর দিতে পারে বিভিন্ন ধরনের, যে আসলে স্পেসিফিক আইটেমটা আপনার ডাউনলোড করতে পারি না অথবা এক্সপোর্ট করতে পারেন, এরকম দেখাতে পারে। তো এগুলো একটু চেক করে নেবেন। দেন হচ্ছে ক্লোজ। সরি, একটু কাজ বাকি আছে। এখন হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করব। প্রথমত কি কাজ করলাম, এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করার পর হচ্ছে ডাউনলোড রেজাল্টস, কি রেজাল্ট আছে সেটাকে ডাউনলোড করতে হবে। এই ডাউনলোড করার সময় একটা টুলের মাধ্যমে ডাউনলোড করতে হবে। একটা টুল কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এক্সপোর্ট টুল, মাইক্রোসফট 365 এক্সপোর্ট টুল। এটাকে এখন ইনস্টল করতে হবে, এবং এইটা ইনস্টল করার সময় অনেক সময় আমাদের এরর দেয়, দেখি কি হয়। এই যে ঝামেলা শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন cannot be started, contact the application vendor details। আচ্ছা, এই প্রবলেমটা অনেক সময় হয় আমরা যদি মাইক্রোসফটের যে ডিফল্ট ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার অথবা এজ, এই দুইটা থেকে ডাউনলোড না করে, তাহলে এই সমস্যাগুলো অনেক সময় হতে পারে। এই জন্য আমরা ট্রাই করবো হচ্ছে, এই যেখানে বলেই দিচ্ছে, খেয়াল করি, মাইক্রোসফট এজ অথবা ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ডাউনলোড করতে বলছে। অন্য কোনো ব্রাউজার দিয়ে ডাউনলোড করলে এই ঝামেলাটা হতে পারে। সো আমরা কি করতে হবে, আবার মাইক্রোসফট এজে লগ ইন করতে হবে, কিছু করার নাই। এবং মাইক্রোসফটের সার্ভিসগুলো আসলে মাইক্রোসফটের, হ্যাঁ, মাইক্রোসফট এজেই করা উচিত, কারণ ওদের বিভিন্ন কম্পারেটিভ ইস্যু থাকে। এই যেমন বলে দিয়েছে যে মাইক্রোসফট এজ অথবা ইন্টারনেট এক্সপ্লোরার না হলে সে কাজ করবে না। আপনারা ইস্যুটা কি ধরতে পেরেছেন? এখানে মেসেজটা বলে দিচ্ছে যে আমাদের এই ডাউনলোডটা করতে হবে মাইক্রোসফট এজে যে। সো আমরা চলে যাবো কমপ্লায়েন্স। ইউজারের পারমিশন ছাড়া মেইল বক্স ব্যাকআপ নেবেন, এক্সপোর্ট করবেন।
খাটনি আছে, এত সহজে হবে না। এই ডিসকভারি স্ট্যান্ডার্ড, ও আচ্ছা, অন্য টেনান্ট দিয়ে কাজ করছে যার কারণে ঝামেলা হচ্ছে। সরি। কমপ্লায়েন্স, দেন এই ডিসকভারি অ্যান্ড স্ট্যান্ডার্ড, ইমেল ব্যাকআপ, দেন এক্সপোর্ট, ওপেন করব, দেন হচ্ছে আমরা ডাউনলোড করা ট্রাই করবো। এবার হয়েছে, খেয়াল করেন সবাই, যখনই ডাউনলোড রেজাল্ট দিলাম তখন অটোমেটিকলি ইনস্টলেশনের পেজটা চলে আসছে। আচ্ছা, আমরা কিটা আবার একটু দেখে নেই, কিটা কপি করা ছিল, সো অসুবিধা নাই। দেন হচ্ছে ইনস্টল। ইনস্টলেশনটা কমপ্লিট হওয়ার পরে দেখেন টুলের নামটা মাইক্রোসফট 365 ই ডিসকভারি এক্সপোর্ট টুল। এই যে এখন হচ্ছে আমাদের কিটা দরকার হবে, এই কিটা এখন আপনার প্রোভাইড করতে হবে। এটা হচ্ছে সিকিউরিটি পারপাসে এই কিটা দিতে হয়। ওকে, ইউজারের এই যে ব্যাকআপটা অথবা এক্সপোর্টটা, পিএসটি ফাইলটা আপনি কোন লোকেশনে রাখবেন, লোকেশন দেখাইতে হবে। ব্রাউজ করে আপনি আপনার কম্পিউটার লোকেশন দেখাই দিবেন যে কোন ফোল্ডারে রাখতে চাচ্ছেন। আচ্ছা, রাখি এখানে ডকুমেন্টস, ডাউনলোডসে রাখি। অ্যাডভান্স অপশনে কি আছে, এক্সচেঞ্জ ডট পিএসটি কি নামে হবে, কাস্টমাইজ পিএসটি ফাইল নেম। আপনার চাইলে যে ইউজারের নাম ওই নাম দিয়ে আপনি করতে পারেন। কি নাম ছিল, টেস্ট অ্যাডমিন না? ওকে, দেন স্টার্ট। তাহলে কিন্তু এক্সপোর্ট শুরু হয়ে গেছে, ও পিএসটি আকারে ওখানে হবে, একটা ফাইল তৈরি করবে। এটা অনেক সময় লাগে যদি ইউজারের পুরো মেইল বক্স আপনি দেন। হ্যাজ প্রিপেয়ার্ড ইউর ডেটা, এখনো কমপ্লিট হয়নি। ওকে, দ্য ডাউনলোড কমপ্লিটেড সাকসেসফুলি, এই লেখাটা আসতে হবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের এরর দিতে পারে। দেন হচ্ছে ক্লোজ, চেক করে আসি। এই যে একটু খেয়াল করেন, ইমেইল হোল্ড সার্চ এক্সপোর্ট অটোমেটিকলি একটা ফোল্ডার ক্রিয়েট হবে। দেন হচ্ছে আমার এদিকে দেখার দরকার না, আমরা যাবো হচ্ছে এক্সচেঞ্জ, এই যে টেস্ট অ্যাডমিন পিএসটি, তাহলে পিএসটি ফাইলটা আমরা পেয়ে গেলাম। কোনো ইউজারের পারমিশন লাগবে না, কিছু লাগবে না। এখানে কি আউটলুক আছে, দেখি আমি বের করব।
আচ্ছা, এটা দেখাচ্ছি না, আপনারা এটা জানেন। পিএসটি পেয়ে গেলাম, মানে হচ্ছে এই পিএসটিটা এখন আপনি যদি ইম্পোর্ট করেন, ইম্পোর্ট করার পর হয় এই ইউজারের যত মেইল কমিউনিকেশন আপনি সবকিছু দেখতে পারবেন। এনি কনফিউশন কমপ্লিট? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এটা ছিল হচ্ছে আমাদের ই ডিসকভারি ইমপ্লেস হোল্ড। হ্যাঁ, মেইল গুলা কি ইউজারের যে ইনবক্স বা আউটবক্স বা অন্যান্য ফোল্ডার যেগুলো থাকে ওইভাবেই পাবো, নাকি একসাথে সবগুলা ইনবক্সে বা একদম ইয়েতে? একদম হুবহু এরকম পাবেন, মানে আউটলুকে যেরকম দেখেন। কারণ আমি কিন্তু স্পেসিফাই করিনি, পুরো মেইল বক্সটাকে আমি ব্যাকআপ নিয়েছি। সো ইনবক্স, সেন্ড আইটেমস, এখানে যা যা আছে সবকিছু এভাবে করেই পাবেন। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। এটা ইম্পোর্ট করলে আপনারা এই জিনিসটা পাবেন। তাই এটা ভেরি ইজি, কারণ আমরা আমরা এর আগেও বিভিন্ন হচ্ছে ইউজারের পিএসটি ব্যাকআপ নেই। পিএসটি ব্যাকআপ নিলে কি হয়, নিচে একটা ফোল্ডার ক্রিয়েট হয় না, একটা ডেটা ফাইল অ্যাড হয়, ওই ডেটা ফাইলটা অ্যাড হওয়ার পরে ওখানে যদি আপনি এক্সপ্যান্ড করেন, আপনি সমস্ত মেইল কমিউনিকেশন দেখতে পারেন, সেম জিনিস। আর কার কোনো কোশ্চেন না হলে আজকে এখানেই শেষ করব। আর নেক্সট ক্লাসে আমাদের শেয়ার পয়েন্ট এগুলো নিয়ে ডিসকাশন হবে। শেয়ার পয়েন্ট, তারপর পাওয়ার অ্যাপস, পাওয়ার অটোমেট, এগুলো নিয়ে কথা বলবো। দেন আছে টিমস পার্টটা শেষ করে আমাদের এই সপ্তাহটা লাগবেই। ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা, আমাদের তো সোমবার ছুটি মনে হয় না? সোমবার কি সবার ছুটি? ভাই আমার হ্যাঁ, কি জানি বলছিলেন, বলেন। বললাম কি ভাই, ওই যে ডিলেশন ফোল্ডার 14 দিনের দেখা, ওটা কোথায় থেকে দেখতে পারবেন? হুম, বুঝতে পারছি না কথা। ডিলেশন ফোল্ডার আপনি বলছেন যে ওই যে 14 দিনের ব্যাকআপ, মানে 14 দিন পর্যন্ত মেল গুলো থাকবে ইউজারের। হ্যালো, ডিলিশন ফোল্ডার বুঝতে পারিনি, ডিলিশন ফোল্ডার। ইউজার যখন আপনি রিকভার আইটেম থেকে ডিলিট করে দিবে, তখন তো মানে সে আর ওটা রিকভার করতে পারবে না, এবং সেটা রিকভার করতে গেলে অ্যাডমিনের কাছে যাবে। তো আপনি হুম দেখাচ্ছিলেন যে একটা ফোল্ডার আছে যেটা আপনার 40 ডেজ পর্যন্ত থাকে, ওটা কোথায়, মানে কোথা থেকে দেখা? মানে আপনি কি বলতে চাচ্ছেন যে কথাগুলো তো স্পষ্ট না, এই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। ডিলিশন ফোল্ডার থেকে অ্যাডমিন চাইলে তবে আমি কিন্তু সোমবার আচ্ছা, আপনারা কি ওনার কথা বুঝতে পারছেন? আমি মনে হয় বাকিরা বুঝতে পারছেন কিনা ওনার কথা। ক্লিয়ার বুঝতে পারিনি। ভাই আমি বলতেছিলাম কি, মানে আপনার 14 ডেজ যে আপনার মেলের ব্যাকআপটা থাকে, অ্যাডমিন দেখতে পারে, সেই ফটোটা কোথায় সেটা বললাম। একটু আপনার ইয়েটা সাউন্ডটা ক্লিয়ার করলে ভালো হতো, কারণ একই কোশ্চেন বারবার করছেন তো, এটা আপনার জন্য বিরক্তিকর। আমি বলতেছি যে ভাইয়া, আপনার 40। হ্যালো। ভাই আপনি শেষ করেন। আচ্ছা, আমি শেষ করি, হ্যাঁ। যদি আপনার কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে আগে এগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে তারপর হচ্ছে করেন, এটাই ভালো হবে। আচ্ছা ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। যেটা হলো, আমি একটা ক্লাসে আপনাকে ওই যে বলেছিলাম যে আউটবাউন্ড মেইল গুলার নোটিফিকেশন, যেটা আপনি ওই ক্লাসে দেখেছিলেন। তো এগুলা আউটবাউন্ড মেইল, যেগুলা জিমেইল বা এরকম সিলেক্টেড কিছু ডোমেইন মেইল বলে, সেটার নোটিফিকেশন অ্যাডমিন পাবে। এটা আচ্ছা আচ্ছা। আপনি বলছিলেন পরবর্তীতে একটু দেখে দিবেন। আ- আমি আপনাকেই খুঁজতেছিলাম, এই যখন ওই ভাই কোশ্চেন করলেন আমি তখন বলছিলাম যে আরেকটা কি জানি কোয়েরি ছিল। হুম, এটা আমি হ্যাঁ, এটা একটু আপনি নোট রাখতে পারেন। আচ্ছা আরেকটা আমি বিষয় হলো, হ্যাঁ, আমি একটু নোট রাখি, আউটগোয়িং মেইল নোটিফিকেশন। হ্যাঁ, বলতে থাকেন। যে আরেকটা হলো আর্কাইভ মেইল, যেটা হয় অনলাইন আর্কাইভ, প্লেস আর্কাইভ। এই হুম আর্কাইভ মেইলটাকে
পিএইচপি আকারে ডাউনলোড করার কোনো অপশন আছে কিনা ওয়েব থেকে? না, এখানে একটা ব্যাপার আছে। আপনি যখন ওয়েব থেকে এটা করেন, না ওয়েব থেকে করা যাবে না, আপনার আউটলুক থেকে করতে হবে, ডেস্কটপ ক্লায়েন্ট থেকে করতে হবে। ওয়েব থেকে তো আমরা পেস্টই করতে পারি না, আউটলুক ক্লায়েন্টটা। আর যদি আপনি ওয়েব এরকম থাকে অ্যাড করা, আপনার ডেস্কটপ ভার্সনে এসে দেন হচ্ছে এখান থেকে পেস্টই করতে পারবেন। এটার জন্য আলাদা অনেকেই বিভিন্ন টুল এটা সেটা করে, কি দরকার, আমার হচ্ছে ডেস্কটপ আউটলুক তো আছে, এখানে জাস্ট কনফিগার করতে 2 মিনিট লাগে, 2 থেকে 3 মিনিট সময় লাগে। এটা কনফিগার করে আমি এখান থেকে ব্যাকআপ নিয়ে রেখে দিলাম, অসুবিধা কি? বুঝতে পেরেছেন? আহ, কিন্তু এখান থেকে ওই আর্কাইভ ফ্রেজে যেটা থাকে, এখানে সাপোজ এখানে তো 50 জিবি কখনো পাওয়া যায়, 50 জিবি মেইলটাকে আবার এক্সপোর্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এটার কোনো অল্টারনেটিভ, কোনো ভালো ওয়ে আছে কিনা? ভালো হয়ে, না আপনার ওখান থেকে করতে হবে। হুম, আরেকটা কাজ করতে পারেন। আউটপুট থেকে আউটপুট হ্যাঁ থেকে করতে গেলে আরেকটা সমস্যা আছে। মেইলের একটা লিমিটেশন থাকে, যেটা এক্সপোর্ট করার সময় সাপোজ ধরেন 50 জিবি ফুল হয়ে গেছে, সেই ফাইলটাকে যখন আমি এক্সপোর্ট করব, হুম, তখন আহ, কিছু মেইল হওয়ার পর পরবর্তীতে আর এটাকে এক্সপোর্ট হয় না। দেন হ্যাঁ হ্যাঁ দেখা রাইট, গেছে এক মেইল আমি মুভ করতে থাকি, দেন ওটাকে আবার সেই একই জায়গায় মেইল গুলো আবার মুভ হয়ে যায়। এগুলো হ্যাঁ এক্সপোর্ট হয় না, এই টাইপের। এটা ঠিক বলেছেন, এটা ঠিক বলেছেন, যখন ও ফুল ফুল হয়ে যায় তখন এই ঝামেলাগুলো করে অনেক সময়। ও মানে ওর এটার যে কি ব্যাক যে অপারেশন ওটা করতে দেয় না। কিন্তু আমার কথা হচ্ছে আপনার যদি আর্কাইভে থাকে কোনো অসুবিধা নেই, আর্কাইভে থাকলে ওটা আলাদা স্টোরেজ তো, ওখানে প্রচুর মানে ওখানকার। কর্পোরেট ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় ইউজার চলে যায়, তো ওর একটা আর্কাইভে মেইল ছিল বা এমনি হুম, মেইল বক্সেও ছিল, তো আর্কাইভ ডাউনলোড করতে গেলে তখন এই ধরনের ঝামেলা পড়ে। হ্যাঁ, তবে যদি আপনার এক্সপোর্টের ইস্যু না থাকে, যেটা বললেন যে অনেক সময় মেইল বক্স ফুল হয়ে গেলে তখন হচ্ছে আমরা এক্সপোর্ট করতে দেয় না, অথবা ব্যাক এন্ড অপারেশনটা হয় না, যদি এই রিলেটেড ইস্যু না থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, অনেক সময় আর্কাইভের মেইলগুলো, মানে আমরা যে নর্মাল যে ইনবক্সে এটা পিএসটি করি, আর্কাইভের মেইলের জন্য আপনি কি করলেন, ওখান থেকে মেইলগুলো আবার কপি করে অন্য একটা ফোল্ডার বানালেন, সেটা ইনবক্সেই করলেন, ফোল্ডার বানিয়ে দেন হচ্ছে আর্কাইভ থেকে মেইলগুলো আপনি কপি করে ওখানে নিয়ে আসলেন, আনার পরে ওইটার ব্যাকআপ রাখতে পারেন। এইভাবে অনেকেই করে, বিভিন্নভাবেই করা যায়, এটা আপনার ডিপেন্ড করা হচ্ছে আপনার উপর। কিন্তু সেটারও আবার কিন্তু লিমিটেশন আছে। যখন মেইল গুলাকে মুভ করবো, তখনও দেখা গেছে হয়তো না, মুভ করবেন কিছু না, মেইল যাওয়ার পর পরবর্তীতে মুভ করলে কি কিন্তু করতে আপনার হবে? গুলো চলে আসবে, মানে আর্কাইভে থাকবে না, কপি করবেন। কপি দেবো? কপি করে হচ্ছে আলাদা ফোল্ডারে নিলেন, নিয়ে হচ্ছে ওই ফোল্ডারটার ব্যাকআপ নিয়ে ওই ফোল্ডারটাকে ফেলে দিবেন, রাখবেন না, নাহলে তো আপনার মেইল বক্স আবার ইয়ে হবে। আচ্ছা। হুম, এসব এইভাবে করতে পারি। অনেকেই করে, এটা আসলে স্পেসিফিক কোনো ইয়ে নাই, মানে যার যেভাবে করে সুবিধা মনে হয়, তো এটা মেইল ব্যাকআপ তো, কেউ চাইলে আলাদা আলাদা করে রাখে, কেউ চাইলে আর্কাইভ থেকে করে। যদি আর্কাইভ থেকে করতে অসুবিধা হয়, আমি সেটা কথা বললাম, তখন হচ্ছে আপনি আলাদা ফোল্ডার করে আর্কাইভের মেইলগুলো কপি করবেন, কপি করে দেন হচ্ছে আপনি ওখান থেকে কাজ জি। করবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। ওকে, আজকে তাহলে আজকের মতো আমরা ক্লোজ করি। আর নেক্সট ক্লাস আমি রোববারে বলেছিলাম, কিন্তু এই রোববারে মানে কালকে হবে না, এমনিতে আমাদের খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, সো রোববারে আর করার দরকার নেই, কারণ আমার আর একটু কটা ব্যস্ত। ক্লাস হবে ভাইয়া? সোমবার বুধবার, বুধবারটা নাও হতে পারে, বুধবার ক্লাস না হওয়ার পসিবিলিটি খুব বেশি। সোমবার হবে, সোমবার হওয়ার পরে মঙ্গলবার, 23 তারিখ পর্যন্ত যেতে পারে, ওকে। 23 অথবা ম্যাক্সিমাম হলে 25। 25 মেবি যাবে না, হয়তো 23-23-এর মধ্যে কভার হয়ে যাবে সব, দেখা যাবে। ওকে। ভাইয়া আর বুঝি নাই 23 তারিখ পর্যন্ত কি হবে? ক্লাসের কথা বলছি, ক্লাস ক্লোজ হবে আর কি। ক্লাস ক্লোজ থাকবে না? মানে ক্লোজ হয়ে যাবে কোর্স না, কমপ্লিট হবে সেটা বলছি। শেষ হয়ে যাবে।
আর কতদিন আপনাদের এই কোর্স তো আসলে অনেকদিন হয়ে গেল। পুরো 1 মাসটা তো পেন্ডিংই ছিল আমার জন্য, অথবা দেশের সার্বিক পরিস্থিতি সব মিলায়। তো যাই হোক, এই কোর্সটা খুব বাজে অবস্থা হয়ে গেছে, আপনারা ধৈর্য ধরে থাকছেন, এটাই অনেক কিছু। আমার কবে ক্লাস হবে তাহলে? মানডেতে না? মানডেতে মনে হয় আমি থাকতে পারবো না, ক্লাসে রেকর্ডিং দেখতে হবে। ঠিক আছে, ওকে ভাই। এক্সট্রা আসলে কোনো দিনে করাবো না, এটা অনেকের একটু মানে থাকে, ছুটি টুটি দরকার হয়। তো আর আমারও আসলে আবার সামনে মেবি 20 অথবা 21 তারিখে আছে, ওয়ার্কশপ আছে উইন্ডোজ সার্ভার হাইব্রিড। আজকে এক্সাম ছিল, আগের ব্যাচের অ্যাজুরের এক্সাম ছিল, অ্যাজুরের 2জন এক্সাম দিয়েছিল, এই জন্য একটু লেট হলো। আর পাশাপাশি এখানে ক্লাসও চলতেছিল, যা এখন 8টা থেকে শুরু করতে হবে। নাহলে আমি এটা শেষ করে শেয়ার পয়েন্টের কিছু টপিকসে চলে যেতাম। অসুবিধা না, আমরা নেক্সট ক্লাস আছে শেয়ার পয়েন্ট, দেন পাওয়ার অ্যাপস ফর অটোমেট, এগুলোর আলোচনা করব। যদিও এগুলো আসলে আমাদের কোর্সের মধ্যে অত ডিটেলস নাই, পাওয়ার অ্যাপস ফর অটোমেট, শেয়ার পয়েন্টটা সাইট ক্রিয়েট করে এগুলো দেখবো। বাট যতটুকু আপনাদের কভার করা যায়, জাস্ট আপনাদেরকে একটা ওভারভিউ দাও। বেসিকটা দিলে হবে। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে 365 আসলে এত এত সার্ভিস এবং মাইক্রোসফট প্রতিনিয়ত সার্ভিস অ্যাড করতে আছে, সবগুলো আসলে কভার হবে না এই কোর্সে। আর যারা পাওয়ার অ্যাপস, পাওয়ার অটোমেট এগুলো নিয়ে মানে পাওয়ার প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে চান, এটার জন্য আমার আলাদা ট্রেনিং আছে। মানে শুধুমাত্র পাওয়ার বিআই, পাওয়ার অ্যাপস, পাওয়ার অটোমেট, দেন হচ্ছে শেয়ার পয়েন্ট, এগুলো শুধু এইগুলো নিয়ে থাকতে হবে। এইগুলো নিয়েই আপনি যদি কাজ করেন, বাকি কোনোগুলো যদি নাও দেখেন, তাও আপনার ভালো ক্যারিয়ার আছে। হুম, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে।